নমস্কার বন্ধুরা, গল্পের ছলে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রহস্য কথাটা শুনলেই আমাদের মন অস্থির হয়ে ওঠে। কি এমন রহস্য যা আমাদের অজানা? আজ এমনই এক রহস্য ভেদ করব আপনাদের কাছে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, থানাবাড়ি রহস্যভেদ। আমাদের কাজ সবার থেকে একটু আলাদা। সবাই যেখানে হাল ছেড়ে দেয় সেখান থেকেই আমাদের কাজ শুরু হয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, রহস্যের মূল সন্ধান করাই আমাদের কাজ। আমাদের ৫ জনের টিম: অর্ঘ্য, দীপ, নীতিশদা, সোনু আর আমি, পেখম। আমরা নানান জায়গায় ঘুরে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আজ এমনই এক ভৌতিক এবং রহস্যে পরিপূর্ণ অভিজ্ঞতার কথা আপনাদের শোনাবো। সময়টা নভেম্বর মাস, সদ্য শীতের আমেজ শুরু হয়েছে। ঘড়িতে ঠিক 7:30 বাজে। শীতকালে 7:30 মানে বাইরে অনেকটাই অন্ধকার। সবাই চায়ের কাপ হাতে নিয়ে গল্পতে ব্যস্ত। সেই সময় দীপ লালুদার দোকান থেকে চপ নিয়ে এলো। গরম গরম চপ আর চা, সাথে শীতের আমেজ, সব মিলিয়ে ব্যাপারটা বেশ ভালোই জমে উঠেছে। ঠিক সেই সময় অর্ঘ্য বলল, নীতিশদা, চলো না কোথাও ঘুরে আসি। উত্তরে বলে, তা গেলে মন্দ হয় না। এই শীতে বেড়াতে না গেলে আবার মনটা ভালো লাগে না। তা কোথাও যাবি বলে ঠিক করেছিস নাকি? আমি বললাম, মোহনপুর। এই কথাটা শুনে সবাই আমার দিকে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সোনু জিজ্ঞাসা করে, মোহনপুর? এটা আবার কোন জায়গা? আগে তো কখনো এর নাম শুনিনি। তা শোনোনি কারণ এটা একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকা, আমার মামা বাড়ি। গ্রাম্য এলাকার নাম শুনে সবাই যাওয়ার জন্য এক কথায় রাজি হয়ে যায়। 2 দিন পরে সকালে ট্রেনে করে মোহনপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। দুপুর প্রায় 1:30, নেমে পড়ি কল্যাণপুর স্টেশনে। অর্ঘ্য আমাকে বলে, এ কি, বললি মোহনপুর যাবি আর নামলি কল্যাণপুরে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। অত চিন্তা করিস না, তোদের মোহনপুরেই নিয়ে যাব। মোহনপুর এখান থেকে একটু দূরে। সেখানে যেতে হলে রিক্সাতে বা ভ্যানে করে যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে কোনো রিক্সা বা ভ্যান দেখতে পাওয়া গেল না। ফলত সেখানে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় রইল না। ঘন্টাখানেক অপেক্ষা করার পরেও রিক্সা বা ভ্যান কোনোটারই হদিশ না দেখে সবাই আমার উপর ক্ষেপে গেছে। সেটা তাদের চোখ মুখ দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। নীতিশদা এবার বলেই ফেলল, পেখম, আমাদের কি এবার হাঁটিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে নাকি তোর? আমি একটু লজ্জিত হয়ে বললাম, না না নীতিশদা, কেন যে এখনো কোনো ভ্যান বা রিক্সা আসছে না বুঝতে পারছি না। এর আগে কখনো এরকম হয়নি। অবশ্য এখানে আমি 9 বছর আগে এসেছি। মা মারা যাওয়ার পর এখানে আর আসা হয়ে ওঠেনি। দীপ বলল, মনে হচ্ছে রাতটা আমাদের স্টেশনেই কাটাতে হবে। আর কিছুক্ষণ পরেই যে সন্ধে নেমে আসবে, তারপর এমনিতেও আর কাউকে দেখতে পাওয়া যাবে না, কারণ গ্রামগঞ্জে রাতটা আবার একটু তাড়াতাড়ি হয়। ঠিক তখনই দূরে ঘটঘট শব্দ করতে করতে একটা ভ্যান আসতে দেখা গেল। আমিও একটু স্বস্তিতে হাত ছাড়লাম। ভ্যানটাকে হাত দেখিয়ে থামিয়ে বললাম, কি গো দাদা, মোহনপুর যাবে? উত্তরে বলে, মোহনপুর? না দিদিমণি, এখন আর যাবো না। মোহনপুর এখান থেকে অনেক দূর আছে, আসতে আসতে রাত হয়ে যাবে।
500 টাকা দেব, তাহলে তো যাবে। 500 টাকার কথা শুনে ও রাজি হয়ে যায়। তারপর আর কি, সবাই মিলে ব্যাগপত্র নিয়ে উঠে পড়ি ভ্যানে। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে প্রবেশ করি মোহনপুর গ্রামে। চারিদিকে সবুজে ঘেরা লাল রাঙামাটির পথ, পথে দুই প্রান্তে সবুজ মাঠ, মাঝে মধ্যে ছোট ছোট পুকুর দেখা যাচ্ছে। পুকুরগুলো জলে থই থই করছে। নীতিশদা বলল, আহ, কি সুন্দর পরিবেশ! এই সুন্দর পরিবেশে নিঃশ্বাস নিয়ে মনটাও তরতাজা হয়ে গেল। অর্ঘ্য বলে, তা ঠিকই বলেছ। মনে হচ্ছে একটু আগে পৌঁছালেই ভালো হতো, গ্রামটা একটু ভালোভাবে দেখা যেত। এইদিকে সূর্যি মামার এবার বিদায় নেওয়ার পালা। পাখিগুলো সব নিজের বাসায় ফিরে যাচ্ছে। ভ্যানওয়ালা জিজ্ঞাসা করে, কার বাড়ি যাবেন দিদিমণি? অমল চ্যাটার্জিদের বাড়িতে। ও, আপনি পঞ্চায়েত প্রধানের বাড়ি যাবেন? হ্যাঁ। দুই পাশে মাটির বাড়িগুলো দেখতে দেখতে অবশেষে মামা বাড়িতে ভ্যান এসে থামে। ভ্যান থেকে নেমে অর্ঘ্য বলল, গ্রামে আর সবার বাড়ি মাটির বাড়ি হলেও তোর মামা বাড়িটা পাকা বাড়ি দেখছি। আমি তো ভেবেছিলাম তোর মামা বাড়িটা হয়তো মাটির বাড়ি হবে। দীপ বলল, তুই এত বোকা বোকা কথা বলিস না। গ্রাম প্রধানের বাড়ি বলে কথা, অন্য সবার থেকে একটু অন্যরকম হবে বই কি। দরজা ঠকঠক করায় এক মহিলা দরজা খোলে। পরনে নীল সুতির ছাপা শাড়ি, গায়ের রং শ্যামলা, মাথার চুলগুলো ফিতে দিয়ে বাঁধা। বয়স 23 কি 24 বছর হবে। সে জিজ্ঞাসা করে, কাকে চাই? বললাম, অমল চ্যাটার্জি। ওনাকে গিয়ে বলো পেখম এসেছি। আচ্ছা, আপনারা ভেতরে এসে বসুন, আমি কাকাবাবুকে ডেকে দিচ্ছি। এরপর মেয়েটি ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর মামা এলেন। আমি মামাকে প্রণাম করে বললাম, মামা ভালো আছো? মামা অভিমান করে বলেন, থাক, আর জিজ্ঞাসা করতে হবে না। এতদিন পর খবর নেওয়ার কথা মনে পড়লো। তোর মা না হয় আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তোর মামা তো বেঁচে আছে। একবারও আমার কথা মনে পড়েনি? উত্তরে বললাম, মনে আছে বলেই তো এসেছি। তা মামি কোথায়? তোর মামি এখন সন্ধে দিচ্ছে, এখনই চলে আসবে। আচ্ছা মামা, যে দরজা খুললো সে মেয়েটি কে? ও লতা, আমাদের বাড়িতে কাজ করে। তোর মামির তো বয়স হয়েছে, তাই একা হাতে সব কাজ করে উঠতে পারে না। বেশ কয়েক বছর হলো ও আমাদের বাড়িতে কাজ করছে। এদিকে তোর দাদা চলে যাওয়ার পর থেকে তোর মামি আরো দুর্বল হয়ে গেছে। দাদা চলে যাওয়ার পর থেকে মানে? দাদা কোথায়? তোর দাদা 4 বছর হলো মারা গিয়েছে। মানে এতদিন তো তুমি আমাকে এসব কিছু জানাওনি, কিভাবে হলো এসব? ওই হানা বাড়ি। পুরো কথাটা বলতে গিয়ে হঠাৎ করে থেমে বলল, এইসব কথা এখন থাক। ওনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা একই সাথে কাজ করি, ওরা এখানে বেড়াতে এসেছে। ও আচ্ছা, নমস্কার নমস্কার। লতা, এই লতা, সবার জন্য চা নিয়ে আয়। ইতিমধ্যে মামি এসে বলে, আরে পেখম, তুই? এতদিন পর বুঝি তোর আমাদের কথা মনে পড়লো?
এবার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। ওদের এত খারাপ সময়েও আমি একবারও খবর নিতে পারিনি। ঠিক সেই সময় লতা গরম গরম চা আর ঘরে ভাজা নিমকি নিয়ে এলো। চা খাওয়ার পর মামা বলল, লতা, তুই ওপরে রুম দুটো ওনাদের থাকার ব্যবস্থা করে দে, আর এখন তুই তোর মামির সাথে থাকবি, তোর মামির ভালো লাগবে। আমি বললাম, ও নিয়ে ভেবো না। সবাই ফ্রেশ হয়ে যাওয়ার পর রাতের খাবারের জন্য লতা সবাইকে নিতে আসতে বলে এলো। রাত্রে গ্রামের সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তার মধ্যে আবার শীতকালের রাত। সবাই নিচে এসে খাবারের জন্য বসে পড়ে। সবার জন্য গরম গরম ভাত, মাংসের ঝোল, 3 রকমের সবজি আর তার সাথে ঘরে পাতা টাটকা দুধের দই। সবাই খাওয়া দাওয়া সেরে ওপরে শুতে চলে যায়। কিন্তু শুতে গেলে কি হবে, কারো তো আর ঘুম আসে না। শহরে দেরি করে ঘুমোতে অভ্যস্ত। সোনু বলল, আহ, আজ যা খাওয়া দাওয়া হয়েছে না, অনেকদিন পর টাটকা খাবার পেটে গেল। এতদিন ধরে ভেজাল খেয়ে খেয়ে প্রায় জিভের স্বাদ নষ্টই হয়ে গিয়েছিল। অর্ঘ্য বলল, তা যা বলেছিস, আমিও একমত। এইদিকে নীতিশদাকে জানালার ধারে চুপচাপ বসে থাকতে দেখে দীপ জিজ্ঞাসা করে, কি গো নীতিশদা, কি এত ভাবছো বলো তো? রহস্য, রহস্য, অনেক কিছু রহস্যের গন্ধ পাচ্ছি। মানে, এখানে আবার তুমি কোন রহস্যের গন্ধ পাচ্ছ? সেটা পরে বলবো, এখন তোরা শুয়ে পড়। পরের দিন সকালে গ্রামগঞ্জে রাতে সবাই যেমন তাড়াতাড়ি শুয়ে পড়ে, তেমনি ঠিক সকালবেলায় সবাই তাড়াতাড়ি উঠে পড়ে। সকাল 6টায় লতা সবাইকে চায়ের জন্য দরজায় কড়া নেড়ে দিয়ে গেল। সকালে চা খেতে খেতে নীতিশদা আমাকে বলল, একবার ওপরের রুমে আমার সাথে দেখা করবি তো। তার কিছুক্ষণ পর আমি ওপরের রুমে গিয়ে নীতিশদাকে জিজ্ঞাসা করলাম, কিছু বলবে আমাকে? হ্যাঁ, বলবার জন্যই তো ডেকেছি। আচ্ছা, এই হানাবাড়িটা কোথায়, আর তোর দাদার মৃত্যুর সাথে হানাবাড়ির কি সম্পর্ক? হানাবাড়ি গ্রামের শেষ প্রান্তে একটা বড় মাঠের পরে। মামির কাছে শুনলাম সন্ধ্যাবেলায় দাদা নাকি কোথাও গিয়েছিল। সময়ে বাড়ি না ফিরলে সকলে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সকালবেলায় তার মৃত শরীর হানাবাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। ওই বাড়ির ইতিহাস সম্বন্ধে তোর কি কিছু জানা আছে? না, তেমন খুব একটা জানা নেই। তবে শুনেছিলাম ওই বাড়িতে গেলে কেউ নাকি ফিরে আসে না। ওখানে নাকি অশরীরীর বাস আছে। ওই বাড়ির ধারে পাশেও ভয়ে কেউ যায় না। আজ আমরা হানাবাড়ি যাব, তবে সেটা রাত্রিবেলায়, সবাই ঘুমিয়ে পড়ার পর। দীপ বলে, রাত্রিবেলায় কেন, সকালে কেন নয়? এইসব বাড়িতে আবার সকালে যাওয়াই ভালো। রাত্রিবেলায় যাব যখন বললাম, নিশ্চয় কিছু কারণ আছে। আগের দিনের মতন আবার রাত্রিবেলায় সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ে। তারপর আমরা চুপিসারে সবাই মিলে বেরিয়ে পড়ি হানাবাড়ির উদ্দেশ্যে। গ্রামটা এখন ঘুমন্ত। ঝিঁঝি পোকার ডাক এই ঘুমন্ত পরিবেশে আরো জোরে জোরে শোনা যাচ্ছে। নির্জন রাস্তা কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে আছে। মেঘে ঢাকা কয়েকটা তারা আকাশের বুক চিরে টিমটিম করে জ্বলছে। চাঁদটাও মেঘের মধ্যে লুকোচুরি খেলছে। শিশিরের বিন্দু বিন্দু জলকণা মাঠের ঘাসগুলোর ওপর জমে একটা পাতলা আস্তরণ তৈরি করেছে। মাঝে মধ্যে শীতের ঠান্ডা বাতাসের ছোঁয়ায় গাছগুলো নড়ে চড়ে উঠছে। বড় মাঠটা পের করেই আমরা হানা বাড়ির কাছে এসে পৌঁছাই। বাড়িটা বেশ পুরনো,
প্রায় 150-200 বছর আগেকার। বাড়ির চারিধারে এখন বিশাল বিশাল গাছপালা মিলে জঙ্গলের সৃষ্টি করেছে। মাঝে মধ্যে শিয়ালের ডাক দূর থেকে শোনা যাচ্ছে। অর্ঘ্য বলল, নীতিশদা, আমাদের কি এই সময়ে এখানে আসাটা ঠিক হয়েছে? যদি লোকমুখে শোনা কথাগুলো সত্যি হয়ে যায়? আরে কিছু হবে না, অযথা ভয় পাস না, তুই আয় আমার সাথে। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমাদের পিছন থেকে পেরিয়ে যায়। আমাদের সামনের বেল গাছটা একটু নড়ে চড়ে উঠল। এবার নীতিশদা বাদে আমাদের সকলের মনে একটু ভয়ের সঞ্চার ঘটতে শুরু হয়। আর একটু সামনে এগোতেই আমাদের পা থেমে যায়। মনে হলো ছাদের ওপর সাদা শাড়ি পরে কেউ যেন চলাফেরা করছে। পরক্ষণে আবার বাতাসে মিলিয়ে যায়। উত্তরে হাড় হিম করা ঠান্ডা হাওয়া আমাদের ছুঁয়ে পেরিয়ে গেল। ভয়ে আমাদের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই রকম অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি। নীতিশদার ওখান থেকে আসার ইচ্ছা না থাকলেও আমরা সকলে মিলে তাকে জোর করে টেনে বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম। নীতিশদা একটু রেগে গজগজ করতে করতে বলল, তোদের বোকামোর জন্য রহস্যটা রহস্যই থেকে গেল। ওটা কোনো ভুতুড়ে বাড়ি না, ওটা ভুতুড়ে বাড়ি সৃষ্টি করা হয়েছে। আমরা ওখানে যাব সেটা ভূত আগে থেকেই জানতে পেরেছে। মানে? মানে আমরা যখন সকালে কথা বলছিলাম তখন আমাদের কথাগুলো কেউ আড়াল থেকে শুনছিল। তুমি কি করে জানলে? তোরা কিছু লক্ষ্য না করলেও আমি দরজার পাশে একটা ছায়া দেখতে পেয়েছি। আমাদের কথা শেষ হলে ওই ছায়াও সরে যায়। সোনু বলল, তবে কি বলতে চাইছো? এই সব কি আমাদের ভয় দেখানোর জন্য? একদমই তাই। তোরা একটা বিষয় ভেবে দেখেছিস, যদি সত্যি ভূত হতো তবে কি আমাদের এভাবে ছেড়ে দিত? কিছু তো একটা করতো। লোক মুখে তো শোনা যায় ওই বাড়ির দিকে কেউ গেলে আর ফেরত আসে না। তবে আমরা কি করে এলাম? ব্যাপারটা তুমি ঠিকই বলেছ, এই জিনিসটা তো আমরা ভেবে দেখিনি। আগামীকাল রাতে আবার আমরা ওখানে যাচ্ছি। এখন সবাই ঘুমিয়ে পড়। পরের দিন রাত্রেবেলায় আবার আমরা হানাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সামনে গিয়ে দেখি হানাবাড়ির দরজা জানালা বন্ধ। নীতিশদা বলল, ব্যাপারটা কি হলো? কাল অবধি তো দরজা জানালা সব খোলাই ছিল, আজ আবার বন্ধ কেন? ভূত কি ঘুমিয়ে পড়েছে নাকি? এবার কিছু আবঝা কথাবার্তা আমাদের কানে এসে পৌঁছায়। কথাগুলো হানাবাড়ির ভিতর থেকেই আসছিল। আমরা একটু সামনে যেতেই শুনতে পেলাম, ভাগ্যিস কালকে তুই আমাদের খবর ঠিক সময় মতো দিয়েছিলি, না হলে আমাদের এত বড় রহস্যটা গ্রামের সবারই সামনে চলে আসে। এটাই তো আমার কাজ। নীতিশদা চুপি চুপি আমাকে বলল, ভালো করে শোন কথাগুলো, কারোর গলার আওয়াজ চিনতে পারছিস? অবাক হয়ে বললাম, এ তো লতার গলার আওয়াজ। দরজা খুলে আমরা যা দেখলাম তাতে আমরা অবাক হয়ে গেলাম। পিঠ বলে উঠল, এ তো কেটে কুটতে কেউটে। বাড়ির ভিতরে নানা রকমের বেআইনি অস্ত্র রাখা। তার মানে মানুষের ভয়ের আড়ালে এতদিন ধরে এইসব কার্যকলাপ চলছিল। ঢোকেই যখন পড়েছ, আর কেউ এখান থেকে বেরোতে পারবে না। ধর সব কটাকে, আর সবাইকে মেরে বেল গাছে ঝুলিয়ে দে, তাহলে হানাবাড়ি আর কেউ আসতে সাহস পাবে। শ্যামল চৌধুরী, আপনি? বেগম, তুমি এনাকে চেনো? হ্যাঁ,
পাশের গ্রামে একজন নামকরা ব্যবসায়ী মাঝে মধ্যে মামার কাছে আসতো। চিনতে পেরেছো তাহলে? তোমাদেরই মতো তোমার দাদাও আমার এই কার্যকলাপ ধরে ফেলেছিল, তাই ওর পরিণতি যা হয়েছে তোমাদেরও ঠিক তাই হবে। ঠিক সেই সময় পুলিশ চলে আসে। পুলিশ? এখানে পুলিশ এলো কোথা থেকে? নীতিশদা বলে, আমি খবর দিয়েছি। পুলিশ আসার সাথে সাথে গ্রামের সব লোকজন হানাবাড়ির সামনে এসে হাজির হয়। ধন্যবাদ নীতিশবাবু, আজ আপনার আর আপনার টিমের জন্য এত বড় একটা বেআইনি কার্যকলাপ ধরা পড়ল। এরপর ইন্সপেক্টর শ্যামল চৌধুরী আর তার সহকর্মীদের টানতে টানতে জিপে ওঠান। মামা মামি আমাকে সেখানে দেখে অবাক। মামা জিজ্ঞাসা করে, তোর জীবনে ঝুঁকি নিয়ে এসব করতে গেলি কেন? কিছু অঘটন হয়ে গেলে কি হতো? উত্তরে বললাম, দাদার মৃত্যুর রহস্য জানাটা খুব দরকার ছিল, আর তার সাথে হানাবাড়ির রহস্য সকলের সামনে আনা। নীতিশদাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, একটা বিষয় বুঝলাম না, লতা এইসবের মধ্যে জড়িয়ে আছে, তুমি কিভাবে বুঝলে? প্রথম রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিলিস, আমার তখনও ঘুম আসেনি। আমি দেখলাম লতা চাদর মুড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন যাচ্ছে। সন্দেহটা আমার তখনই হয়, শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে। হানাবাড়ি, তোর দাদার মৃত্যু আর এই লতার মধ্যে কিছু না কিছু সম্পর্ক তো আছেই, তবে লতা এসবের মূল মাথা নয়, এটাও আমি বুঝেছিলাম। মূল মাথাটাকে আনাই আমার উদ্দেশ্য ছিল। তবে কাল যে ভূতকে দেখেছি, ওটা কি লতা? হ্যাঁ। আমার দাদাকে ওরাই মেরে ফেলেছিল, কি করে বুঝলে? তোর দাদার মৃতদেহ ওই হানাবাড়ির সামনে পাওয়া গিয়েছিল, তখনই সন্দেহ হয়েছিল। তোর দাদা এইসবের আবার আগেই পেয়েছিল, কিন্তু তোর দাদা যেহেতু একা গিয়েছিল, তাই তোর দাদাকে ওরা মেরে ফেলে, আর হানাবাড়ির সামনে ফেলে সকলের ভয় আরো বাড়িয়ে তুলেছিল, যাতে কেউ আর হানাবাড়ির সামনে না যেতে পারে। এই গ্রামে এইসব কারবার অনেকদিন আগে থেকেই চলছে। পোড়ো বাড়ি মানে ভুতুড়ে বাড়ি, এই ধারণা থাকার জন্য কিছু অসাধু ব্যক্তি এই সুযোগ নিয়ে এইসব কার্যকলাপ করে। তবে দেখুন, একটা কথা না বললেই নয়, তোর জন্য আমাদের রথ দেখা কলা বেচা দুটোই হলো। এত সুন্দর একটা পরিবেশে ঘুরে এত বড় রহস্য ভেদ হলো, আর আমিও আমার দাদার নিজের শাস্তি দিতে পারলাম। এইসব কথা দূর থেকে দাঁড়িয়ে একজন শুনছিল। তার ঠোঁটের কোণে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠেছিল, যেন কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার হাসি। নীতিশদা ওইদিকে তাকিয়ে ডাক দেয়, কে ওখানে? হঠাৎ সেই ছায়া মূর্তিটি বাতাসে মিলিয়ে গেল।